তাজউদ্দিনের ঘরের দুই দিকে দুই দুয়ার, একটা অন্তর্মুখী অপরটা বহির্মুখী। তটিনী বিশ্বাস হঠাৎ এ অন্তর্মুখী দুয়ারে এসে দাঁড়াল। তাজউদ্দিনের কাছে এমন সরাসরি আসা তটিনীর এই প্রথম। চৌকাঠটা ডিঙ্গিয়ে তাজউদ্দিনকে ওই অবস্থায় দেখে এসে ভাবল তাজউদ্দিন নিদ্রামগ্ন। ফিরে যাওয়ার উদ্যোগ করতে মানুষের পায়ের আওয়াজে চোখ মেলল তাজউদ্দিন। তটিনীকে ঘরের মধ্যে দণ্ডায়মান দেখে সে যার পর্নায় তাজ্জব পড়ে গেল। ধর্মর করে উঠে বসে বিস্মিত কণ্ঠে বলল, এ কি আপনি? ঈষৎ হেসে তটিনী বিশ্বাস বলল, ভয় পেলেন বুঝি? না মানে আপনি হঠাৎ এখানে? অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, মানে কাউকে দিয়ে আমাকে তলব দিলেই তো আমি গিয়ে হাজির হতাম। কেন আমার এখানে আসতে নেই? না তা মানে আগে তো আমি হামেশা এ ঘরে আসতাম, কিন্তু এখন তো আর সে অবস্থা নেই। কেন এখন বুঝি কোনো অমুসলমান ঘরে এলে নাপাক হয়ে যায় ঘর? ছি ছি, এসব কি বলছেন? আমি তো সে কথা বলছি নে। তাহলে কোন কথা? মিটিমিটি হাসতে লাগলো তটিনী। তাজউদ্দিন কথা খুঁজে না পেয়ে বলল, মানে এখন আমি কোথায় আপনাকে বসতে দেই? বসতে আমি আসিনি, তবে দুটো কথা বলতে এসেছি। বলুন। এই যে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে পড়ে থাকেন, আসলে এ লোক তো আপনি নন। চমকে উঠল তাজউদ্দিন। নিজেকে সংযত করে বলল, মানে? যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আপনার, আর সেই জ্ঞান আপনার এতই গভীর আর সূক্ষ্ম যা অনেক লোকেরই নেই। হ্যাঁ, নিজের ইজ্জত সম্বন্ধেও আপনার দৃষ্টিভঙ্গি তারিফ পাওয়ার যোগ্য। গায়ে আপনার শক্তি বল প্রচুর, তবু এভাবে এমন অপদার্থের মতো আপনি পড়ে থাকেন কেন? সোজা হয়ে দাঁড়াতে পারেন না কেন? হৃৎপিণ্ডটা কি আপনার এতই কমজোর? জি। এত গুণ থাকতেও সকলের এত উপেক্ষা আর উপহাস কেমন করে বরদাস্ত করেন আপনি? ও এই কথা। হ্যাঁ, এই কথা। যাদের জ্ঞান বুদ্ধি শক্তিবল কিছুমাত্র নেই, তারা কেমন সবসময় বুক ফুলিয়ে বেড়ায়? আর আপনার সবকিছু থাকতেও দিলে আপনার জোর আসে না কেন? কাপুরুষের মতো এমন গুড়িসুড়ি মেরে বসে থাকেন কেন? তাজউদ্দিন এক নজরে তটিনীর মুখের দিকে চেয়ে রইল। লক্ষ্য করল তার চোখে মুখে এক ঐকান্তিক আরজু। তটিনী তাকে হিম্মতদার দেখতে চায়। এক অনাঘ্রাত সুবাসের কিঞ্চিত ঢেউ এসে তাজউদ্দিনের দিলে একটা ছোঁয়া দিয়ে গেল। ক্ষণিক নীরব থেকে তাজউদ্দিন বলল, দেখুন, ঘরদোয়ার চালচুলা বলতে কিছুই আমার নেই। জ্ঞান বুদ্ধিও আপনি যা ভাবছেন তার অর্ধেকটাও নেই। আর পাঁচজনের মতো আমার কি কোনো কিছুতে বাহাদুরি করা চলে? বাহাদুরি আপনি না করুন, সিনাটা একটু টান টান করে চলবেন তো। বড় বিপর্যস্ত আমার এই জিন্দেগি, বুঝলেন? আমার মতো জীবন যাদের, তাদের সিনা টান ঢিলেতে এমন কি এসে যায়? অনেকখানি এসে যায়। মানে আপনাকে নিয়ে লোকে যখন হাসাহাসি করে তখন আমার খুব কষ্ট হয়। কষ্ট হয় আপনার? খুবই কষ্ট হয়। আপনার মতো এমন একটা সৎ সুন্দর মানুষের এই জিল্লতি আমি সহ্য করতে পারি না। সত্যি সত্যি? কেন জানি না। তটিনীর মুখমণ্ডল লাল হয়ে উঠল। তাজউদ্দিন বলল, এই বলতে এসেছিলেন? হ্যাঁ, সে সাথে আপনার কাছে মাফ চাইতেও এসেছি। মাফ? না জেনে আমিও আপনাকে কম উপহাস করিনি। আসলে আপনার এই তুলনাহীন আচরণ আর চারিত্রিক বৈশিষ্ট্য মগজে আমাদের ঢুকেনি বলে নির্বোধ নালায়েক বোধে বরাবরই তাচ্ছিল্যের চোখে আপনাকে আমি দেখেছি আর খোঁচা দিয়েছি কথায় কথায়। এসব এখন মনে হতেই লজ্জায় আমার দুই চোখ ঢেকে আসছে। তটিনী বিশ্বাস অত্যন্ত সংকুচিত হয়ে উঠল। তাজউদ্দিন ব্যস্ত কণ্ঠে বলল, আরে না না, আপনি আমাকে এমন কোনো তাচ্ছিল্যও করেননি, আর আমিও তেমন কোনো অতি মানব নই। এ নিয়ে এত পেরেশান হওয়ার কি আছে? কি আছে না আছে জানি না, পারলে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, এই আরজটুকু রইল আমার। তটিনীর কণ্ঠস্বর খানিকটা কেঁপে উঠল। সে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। তার গমন পথের দিকে এক নজরে চেয়ে রইল তাজউদ্দিন। সেদিন বাদ মাগরিব ধুমাদিঘির নির্জন আম বাগানে জনসমাগম ঘটতে লাগল। দেখতে দেখতে আম বাগান জনাকীর্ণ হয়ে গেল। এই জনতার অধিকাংশই সেপাই, ভাগ্যহত সেপাই। বিভিন্ন স্থানে এই সেপাইরা বিভিন্ন পেশায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। গোপন স্থানে লুকানো থাকে প্রত্যেকের হাতিয়ার, তীরধনুক, নেজা, বল্লম, ঢাল, তলোয়ার। ঘোড়া থাকে বিশ্বস্ত গৃহস্থদের গৃহপালিত পশুর সাথে।
ডাক পড়লে এরা এসে জমায়েত হয় এক জায়গায়। পয়দা হয় বিপদ মুসিবত মোকাবিলার এক বাহিনী। এদের পেছনে শ্রম দেন শায়খ আনোয়ার, শায়খ জাহিদ, আলেম ওলামা, সুফি দরবেশ, বুজুর্গান ব্যক্তিবর্গ। পয়সা আসে বিভিন্ন খানকা, মাদ্রাসা, অতিথিশালা থেকে। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের ভান্ডার এদের জন্য অকৃপণ। আজ এদের ডাক পড়েছে ধুমাদিঘির আমতলায়। শায়খ হোসেন সাহেবের ছেলেকে ফের খুন করেছেন রাজা গণেশ। অসংখ্য মুসলমানদের অহরহ খুন তো তিনি করছেনই, ইদানিং সুফি দরবেশদের উপরও তার হাত তুলছেন নির্দ্বিধায়। তাই বিক্ষুব্ধ ওলামাকুল গণেশের পতন কামনা করে মোনাজাত করেছেন মসজিদে। পুত্রহারা শায়খ হোসেন সাহেবের খানকা মসজিদে এই প্রকাশ্য মোনাজাতের পয়গাম রাজা গণেশের কানে গিয়ে পৌঁছেছে। পয়গাম পেয়ে গর্জে উঠেছেন রাজা গণেশ, তবে রে। গোপন খবর, আজ রাতে অতর্কিতে হামলা করে শায়খ হোসেন সাহেবকে সপরিবারে খতম করে দেয়া হবে এবং তার খানকা বাড়ি, খানকা, মসজিদ নিশ্চিহ্ন করে দেয়া হবে। একদম সেনাপতির অধীনে, এক দক্ষ সেনাপতির অধীনে একদল সুশিক্ষিত ফৌজের এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। শায়খ হোসেন সাহেবের মাকানের উপর গণেশের বাহিনীর আজকের এ আসন্ন হামলা কোনো মামুলি হামলা নয়। গ্রামগঞ্জের সাধারণ মুসল্লিদের উপর হামলা করাও নয়, এটা একটা পরীক্ষামূলক হামলা। কোন শায়ক, সুফি, দরবেশের আস্তানার উপর এভাবে সরাসরি হামলা করা আজ পর্যন্ত সাহস করেনি রাজা গণেশ। সুফি দরবেশদের অলৌকিক ক্ষমতা সম্পর্কে রাজা গণেশের দিলে একটা রীতিমতো দুর্বলতা আছে। ডেকে পাঠিয়ে বা বাইরে থেকে ধরে এনে কতল করা হলেও সরাসরি কোনো সুফি দরবেশের আস্তানার উপর ফৌজ পাঠাবার সাহস তিনি করেননি। নির্বিঘ্নে এই হামলা সুসম্পন্ন হলে এবং এতে কোনো বিপর্যয় দেখা না দিলে এমন হামলা চলতেই থাকবে অতপর। ছোটখাটো সুফি দরবেশের আস্তানা থেকে এ হামলা হজরত নূর কুতুবী আলমের খানকা পর্যন্ত গড়াবে। সাধারণ মুসলমানদের নিয়ে রাজা গণেশের তেমন দুশ্চিন্তা নেই। যে কোনো সময় পিঁপড়ের মতো মারতে পারবেন তাদের। দুশ্চিন্তা এ সুফি দরবেশদের নিয়ে। এ কওমের এরাই হল কেন্দ্রবিন্দু। এদেরকে নির্মূল করতে না পারলে এদেশ থেকে ইসলামকে সমূলে উৎপাটন করার অভিযান তার ব্যর্থতায় পর্যবসিত হবে। এ হামলার গুরুত্ব তাই অত্যন্ত বেশি। অধিক ফৌজের জটিলতা এড়িয়ে অতি দক্ষ, স্বল্প সৈন্যের তড়িৎ গতিশীল এবং কর্মতৎপর এই বিশেষ বাহিনী তৈরি করেছেন রাজা গণেশ। আজ এরা সফলতা অর্জন করতে পারলে এই কিসিমের কাজই হবে একমাত্র কাজ এদের। প্রকাশ্য দিবালোকে এই ধরনের বিভৎসতা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার কারণ ঘটাতে পারে ভেবে রাত্রির অন্ধকারে গোপন হামলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একমাত্র অলৌকিক শক্তি ছাড়া দিবালোকেও এই বাহিনীর হামলা সুফি মোল্লা মুসল্লিরা রোধ করতে পারবে না। রাত্রিকালে অতর্কিত এ হামলা রোধ করার প্রশ্নই ওঠে না। অত্যন্ত তকলিফ করে রাজধানী থেকে এ তথ্য ভবঘুরে ভুলু খাঁ সংগ্রহ করে এনেছে। ভুলু খাঁ এক করিতকর্মা নওজোয়ান। বাউলের দলে সে একজন সেরা বাউল, খেলোয়াড় দলে সে সকলের ওস্তাদ, সাপুড়ে বেদে বাজিকর সবার সে গুরু। কিন্তু এসব কাজের কোনোটাতে বিশেষ কোনো পারদর্শিতা নেই তার। সবটাই সে চালিয়ে যেতে পারে, এইটাই তার যা কৃতিত্ব। শুধু মেধা, কৌশল আর ব্যক্তিত্ব গুণে সে পারদর্শীদের উপর প্রভুত্ব বিস্তার করেছে। তাদের সকলের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা অর্জন করেছে। তার যে কোনো হুকুম তামিল করতে পারলে এরা প্রত্যেককে নিজেকে ধন্য ও গৌরবান্বিত মনে করে। ভুলু খাঁর জন্যে এক কাতারে জান দিতে এরা হারওয়াক খাড়া। ব্যবহার গুণে ভুলু খাঁ এদের সকলের মাথার মণি। ভুলু খাঁর নামটাও ঠিক ভুলু খাঁ নয়, বাহলুল খাঁ। বাহলুলকে নিজেই সে ভেঙে চুরে ভুলু খাঁ করে নিয়েছে। ভব ঘুরেও নয়, সে চৌকস এক যোদ্ধা। এই সেই বাহলুল খাঁ পান্ডুয়ার এক পারদর্শী সৈনিক তৌহিদ বেগের পাশে দাঁড়িয়ে সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহর পক্ষে বীরত্বের সাথে লড়েছে। যে বাহলুল খাঁ, এই সেই বাহলুল খাঁ। তৌহিদ বেগ নজরে পড়েছে সবার, তাই তৌহিদ বেগকে হারিয়ে যেতে হয়েছে। বাহলুল খাঁকে শনাক্ত করেনি কেউই, তাই সে নির্বিঘ্নে ঘুরে ফিরছে সর্বত্র
পথে, ঘাটে, রাজধানীতে। এই বাহালুল ওরফে ভুলু খাই ধুমাদিঘিতে জমায়েত এ ভাগ্যহারা সেপাইদের সহকারী অধিনায়ক তৌহিদ বেগ। সেপাইদের একত্র করে নিয়ে ভুলু ওরফে বাহালুল খাঁ আজকের এই ইত্তেলার কারণ ব্যাখ্যা করল। সে জানালো, শায়েখ হোসেন সাহেবের পরিবারের উপর এ আসন্ন হামলা প্রতিহত করাই আজ তাদের কাজ। শায়েখ হোসেন সাহেবের পরিবারের উপর রাজা গণেশের জুলুমের বিস্তারিত বিবরণ বয়ান করে শোনালেন সুফি হযরত নূর কুতুবী আলম সাহেবের আওলাদ শায়েখ আনোয়ার সাহেব। মজলুমের বাসস্থান ও খানকা মসজিদের অবস্থান সম্বন্ধে সেপাদের সম্যক ধারণা দিলেন শায়েখ আনোয়ারের ভ্রাতুষ্পুত্র শায়েখ জাহিদ সাহেব। রাত্রির অন্ধকারে ধুমাদিঘির নির্জন আম্র কানন সেদিন সেপাইদের নিদারুণ আক্রোশ আর দৃঢ় সংকল্পে উত্তপ্ত হয়ে উঠল। সহকারী অধিনায়ক ভুলু খাঁর আদেশে সেপাইরা সঙ্গে সঙ্গে প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করল। প্রয়োজনীয় আহার ও পানীয় নিয়ে তাদের সাহায্যে এগিয়ে এলেন উপস্থিত আলেম ওলামা, অন্যান্য ব্যক্তিবর্গ। প্রস্তুতি প্রায় সমাপ্ত হয়ে এলো, রাতও বাড়তে লাগল, কিন্তু তৌহিদ বেগের তখনও পাত্তা নেই। তা দেখে শায়েখ আনোয়ার সাহেব উদ্বিগ্ন হয়ে উঠলেন। ভুলু খাঁকে বললেন, কি ব্যাপার খাঁ সাহেব, তৌহিদ বেগ সাহেবের কাছে পয়গামটা আসলেই পৌঁছেছে তো? ভুলু খাঁ প্রত্যয়ের সাথে বলল, জরুর, আমার চেলারা দায়িত্ব পালনে অত্যন্ত সজাগ, প্রাণান্তেও কেউ এতটুকু গাফলতি করবে না। কিন্তু এখনো যে বেগ সাহেব এসে পৌঁছলেন না, বড় অসময়ে পয়গাম গেছে তার কাছে, তাই হয়তো পৌঁছতে তার বিলম্ব হচ্ছে। শায়েখ জাহিদ সাহেব ব্যস্ত হয়ে বললেন, তার কাছেই পয়গাম গেল অসময়ে? যোগাযোগ ব্যবস্থা জোরদার করার জন্যে আমাদের তো তাহলে লোক বাড়াতে হয়। ভুলু খাঁ হেসে বলল, সে ব্যবস্থা জোরদারই আছে আমাদের, এর চেয়ে অধিক লোক বাড়ালে গোপনীয়তা বজায় রাখা যাবে না। জাহিদ সাহেব পাল্টা প্রশ্ন করলেন, তাহলে বেগ সাহেবের কাছে পয়গামটা আরো আগে পৌঁছে দেওয়া সম্ভব হলো না কেন? এ হামলার খবর জোগাড়ই তো করলাম আমি অসময়ে, এরপর আর সময় পেলাম কই? না মানে একা আমি কদিকার সামলাই বলুন? অবস্থা যা দাঁড়িয়েছে তাতে রাজধানীতে সংবাদ সংগ্রহের জন্যে আমাদের আরো দক্ষ কিছু গোয়েন্দার প্রয়োজন, খবর পরিবেশক নয়। পাশে আমার আর দু একজন শক্ত লোক থাকলে এই অসুবিধাটা হয় না। শায়েখ আনোয়ার সাহেব বললেন, তাহলে বেগ সাহেবকে নিয়ে এ ব্যাপারে বসতে হয় আমাদের? ভুলু খাঁ বলল, হ্যাঁ, আজকের এই ঝামেলাটা পার করে দেওয়ার পরই বসতে হবে আমাদের, নইলে একা আমি আর পারিনি। এই দেখুন না, রাজধানী থেকে ফিরে সেপাইদের এবং আপনাদের সবার সাথে যোগাযোগ করতে কি অবস্থা আমার। জাহিদ সাহেব বললেন, সে তো অবশ্যই, কিন্তু আমি যা বলছি তা হলো, আমরা তো বেশ আগে আপনার পয়গামটা পেয়েছি। পয়গামটা আমাদের আগে না পাঠিয়ে বেগ সাহেবকে আগে পাঠালেই পারতেন। ভুলু খাঁ ঈষৎ হেসে বললেন, তা পারতাম, কিন্তু আপনারাও তো জানেন আপনাদের কাছে পয়গাম অনেককে দিয়েই পাঠানো যায়, তার কাছে তা যায় না। সঙ্গত কারণে তার ঠিকানা খুব অল্প লোকের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আমার কয়েকজন বিশ্বস্ত চেলা ছাড়া অন্য কোনো চেলাই তা জানে না। আমার সেই চেলাদের একজনকেও সঙ্গে সঙ্গে হাতের কাছে পায়নি। ও আচ্ছা। এ নিয়ে আর কথা না বাড়িয়ে উৎকণ্ঠার সাথে সকলেই তৌহিদ বেগের ইন্তেজার করতে লাগলেন। তৈরি হয়ে সেপাইরা এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো। রাতও আরও বেড়ে গেল। আর অপেক্ষা করা সমীচীন নয় আদৌ। রাতের যে কোনো সময় দুশ্মনেরা এসে শায়েখ হোসেন সাহেবের মাকানে আঘাত হানতে পারে। তাদের বিলম্ব হলে গজব যা হবার তা হয়ে যাবে। দুশ্মনদের আগমনের আগে ঘটনাস্থলে গিয়ে তাদের অবস্থান নেওয়া চাই। কিন্তু তখনও নেই তৌহিদ বেগ। নায়ক ছাড়া নাটকের মতো অধিনায়ক ছাড়া লড়াই এর এক অস্বস্তিকর সংকল্প নিয়ে ভুলু খাঁ যখন ফৌজের সামনে শক্ত হয়ে দাঁড়ালো, ঠিক তখনই সবার কানে এলো এক দ্রুত ধাবমান অশ্বপদ শব্দ। উদ্গ্রীব হয়ে সবাই সেদিকে নজর দিতেই তৌহিদ বেগের অশ্ব এসে সবার সামনে দাঁড়ালো। ভগ্নোৎসাহ জনতা ফের উৎফুল্ল হয়ে উঠল। সফেদ শিরস্ত্রাণ পরিহিত মুখোশ আটা তৌহিদ বেগ অশ্ব থেকে লাফ দিয়ে নেমে সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, পেরেশান হবার কারণ নেই, আমি শায়েখ হোসেন সাহেবের মাকান হয়ে আসছি। সেখানকার পরিবেশ পথঘাট সরজমিনে বুঝে নিতে আমার একটু সময় লাগলো। সম্ভাব্য সকল রাস্তার মুখেই লোক বসিয়ে দিয়েছি। দ্রুতগামী অশ্ব আছে তাদের সাথে। দুশ্মনের আগমন বার্তা
আগেই আমরা পাব। মারহাবা, মারহাবা। উপস্থিত জনতা উল্লাসে আওয়াজ দিল। তৌহিদ বেগ ফের বলল, শায়ক সাহেবের বাড়ির 3 দিকেই ঘন বন, একদিকে সামান্য একটু খোলা। ওই বনের মধ্যে অর্ধচন্দ্র আকারে অবস্থান নেব আমরা। ওখান থেকে দুশ্মনদের 4 দিক দিয়ে ঘেরাও করা হবে। অতপর এই অভিযানের কৌশলগত অনেকগুলো দিক সম্পর্কে সেপাইদের অবহিত করে এবং সৎ কাজে আল্লাহর রাহে জান কোরবান করার উদ্দীপ্ত আহ্বান জানিয়ে সে ভুলু খাঁকে বলল, খাঁ সাহেব, কওমের খেদমতে আপনার এ তাকলিফ তুলনার অতীত। তারিফ করে আপনাকে আর খাটো করতে চাইনি। সেপাইদের নিয়ে আপনি আমাকে অনুসরণ করুন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং কামিয়াবির জন্য তাদের দোয়া প্রার্থনা করে তৌহিদ বেগ তার ঘোড়া ছুটিয়ে দিল। ভুলু খাঁর তার পেছনে সসৈন্যে রওনা হল। রজনী দ্বিপ্রহর, 10 দিক নিঝুম, নিদ্রার কোলে ঢলে পড়েছে নগর, বন্দর, বস্তি। অন্ধকারের আবরণে বেমালুম হারিয়ে গেছে এ জাহানের অস্তিত্ব। একমাত্র হুতুম পেঁচার সবিরাম আওয়াজ, সঙ্গীহারা খেঁকশিয়ালের ক্ষণিক বিলাপ আর নেড়িকুত্তার নেতিয়ে পড়া কান্নাটাই মুর্দা বিশ্বের নশ্বর দেহে প্রাণ সঞ্চার করছে। শায়ক হোসেন সাহেবের পাড়াটাও গভীর নিদে অচেতন। অচেতন অন্যান্য তামাম মাখলুকাত, শুধু জেগে জেগে প্রহর গুনছে তৌহিদ বেগের বাহিনী। অরণ্যের আড়ালে ওত পেতে বসে আছে তারা। হামলাকারী দুশ্মনদের তখনও কোনো খবর নেই। তাদের আগমন সম্পর্কে ক্রমেই একটা সন্দেহের ছায়া ইন্তেজাররত সেপাইদের মনে দানা বাঁধতে লাগল। ভুলুখার দিল দোল কাচ্ছে বিভ্রান্তির দোদায়। তবে কি ভুল পয়গাম বয়ে এনেছে সে? ছুটে এলো সদর রাস্তার প্রহরী। সে ব্যস্ত কণ্ঠে জানালো, দুশ্মন নজদিক, অত্যন্ত নিকটে এসে গেছে তারা এবং হাতে হাতে মশাল জেলে নিয়েছে। তৌহিদ বেগের মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল। সে খোস দিলে আওয়াজ দিল, আলহামদুলিল্লাহ, মশালের ওই আলোই হবে ওদের জীবনের আলো নিভিয়ে দেয়ার মদতদার। নেজা বল্লম আর তীর ধনুক নিয়ে তৈরি থাকার নির্দেশ সে তৎক্ষণাৎ সবার মাঝে ছড়িয়ে দিল। জানিয়ে দিল, সামনাসামনি লড়াই এর তেমন প্রয়োজনই আর হবে না। ওই মশালের আলোতে এক একজনকে লক্ষ্য করে ছুড়ে মারবে তীর, বল্লম, নেজা। কি দিয়ে কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই দুশ্মনদের সবাইকে শুইয়ে দেয়া চাই। হলেও ঠিক তাই। শায়ক হোসেন সাহেবকে সপরিবারে পুড়িয়ে মারার এরাদায় এবং তার খানকা, মসজিদ, ঘরবাড়ি ভস্মীভূত করার লক্ষ্যে রাজা গণেশের এই বিশেষ বাহিনী অল্পক্ষণের মধ্যে মশাল হাতে এসে শায়ক হোসেন সাহেবের মাকানের বাহির আঙ্গিনায় দাঁড়াল। প্রজ্বলিত মশালের দেদীপ্যমান আলোতে শায়ক হোসেন সাহেবের বাহির আঙ্গিনা দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। অপরদিকে আলোকিত এ আঙ্গিনাটুকুর বাইরে রাত্রির অন্ধকার আরো অধিক ঘন জমাট বেঁধে গেল। জঙ্গল থেকে বেরিয়ে ওই জমাট বাঁধা অন্ধকারের আড়াল বেয়ে তৌহিদ বেগের বাহিনী দুশ্মনদের একেবারে সন্নিকটে চলে এলো এবং বিদ্যুৎ বেগে দুশ্মনদের 4 দিক দিয়ে ঘিরে ফেলল। আলোতে অবস্থিত দুশ্মনদের সবাইকে তারা দিনের মতো দেখতে লাগলো, কিন্তু দুশ্মনদের একজনও তাদের কাউকে দেখতে পাওয়া তো দূরের কথা, অন্ধকারের মধ্যে তাদের এই অবস্থানের আভাসটুকুও পেল না। মশাল হাতে দাঁড়িয়ে 4 দিক থেকে দেখে নেয়ার পর রাজার ফৌজ শায়ক সাহেবের মাকানের উপর হামলা চালানোর উদ্যোগ করতেই তাদের মাঝে নেমে এলো এক অভাবনীয় বিপর্যয়। হঠাৎ 4 দিক থেকে বৃষ্টির মতো ছুটে এলো তীর, বল্লম আর নেজা, অভ্রান্ত নিশানা। চোখের পলক না পড়তে দুশ্মন বাহিনীর অর্ধেকটাই মরণ চিৎকার তুলে ঢলে পড়ল ধুলাই। অবশিষ্ট দুশ্মনেরা হতভম্ব অবস্থায় ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করতেই তাদের আবার অর্ধেকটা গড়িয়ে পড়ল অমনিভাবে। অবস্থা আঁচ করে আতঙ্কিত সেনাপতি বাদবাকি সেপাইদের তৎক্ষণাৎ হাতের মশাল ফেলে দেওয়ার নির্দেশ দিল। নির্দেশ পালন করাতে শেষ রক্ষা না করলেও পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন এলো। সবদিকে সমানভাবে অন্ধকার বিরাজ করায় তৌহিদ বেগের সেপাইদের নিশানা আর আগের মতো অব্যর্থ হল না, বরং অনেকটাই ব্যর্থ হতে লাগল। এই ফাঁকে দুশ্মনেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তৌহিদ বেগের বাহিনী তাদের ঘিরে ছিল 4 দিক দিয়ে। এই বুঝ্য ভেদ করে তারা বেরিয়ে যেতে পারল না, বরং ঘুরে ফিরে এসে তৌহিদ বেগের সেপাইদের হাতের মধ্যেই পড়তে লাগলো। রাজার ফৌজ মরতে লাগলো আচমকা। দুশ্মনদের সংখ্যা ক্রমে নগণ্য হয়ে এলো। এই আতঙ্কগ্রস্ত নগণ্য ফৌজ নিয়ে দুশ্মন পক্ষের সেনাপতি লড়াইয়ে নামে
ক্ষণকালিত তত ছোটাছুটি করল। অবশেষে ক্ষণিকের মধ্যে অবশিষ্ট তামাইম সেপাই সহ রাজা গণেশের এই অতি দক্ষ সেনাপতির ইহ জিন্দেগির খোয়াব এক হয়ে মিশে গেল শায়েখ হোসেন সাহেবের পগারের আবর্জনার সাথে। রাত তখন প্রায় শেষ। দুশ্মনদের অস্ত্র কুড়িয়ে নিয়ে তৌহিদ বেগের বাহিনী তৎক্ষণাৎ ফিরে এলো ধুমাদিঘির আম বাগানে। ধুমাদিঘিতে পৌঁছেই তৌহিদ বেগ তার সেপাইদের বিদায় করে দিল এবং শায়েখ হোসেন সাহেবকে কিছুদিনের জন্য তার মাকান থেকে সপরিবারে অন্যত্র সরিয়ে রাখার দায়িত্ব ভুলুর উপর অর্পণ করল। এরপর ভুলু খাঁর সাথে কিছু জরুরি বিষয় নিয়ে আলাপ আলোচনা করে রাজধানীতে গোয়েন্দা গিরির কাজে ভুলু খাঁর সাহায্যে নিজেই সে আসবে বলে সিদ্ধান্ত নিয়ে তৌহিদ বেগ স্বস্থানে ফিরে গেল। প্রচণ্ড আর্তনাদ আর হই হুল্লোড়ে আতঙ্কিত আশপাশের জনতা সূর্যোদয়ের সাথে সাথে শায়েখ হোসেন সাহেবের মাকানে এসে তাজ্জব হয়ে দেখল শায়েখ সাহেব সপরিবারে সহি সালামতেই আছেন, কিন্তু তার মাকানের সামনে লাশ আর লাশ। লাশগুলো যে তামামি রাজা গণেশের ফৌজের, এটা শনাক্ত করতে উপস্থিত জনতার কাউকে তকলিফ পেতে হলো না। কিন্তু কার হাতে এই ফৌজের এই হালাত হলো, মাথা কুটেউকে তা অনুমান করতে পারল না। তবে এটা সবাই অনায়াসে উপলব্ধি করল যে শায়েখ হোসেন সাহেবকে সপরিবারে ধ্বংস করার মানুষেই এই রাজফৌজের এখানে আগমন ঘটেছিল। সঙ্গে সঙ্গে কিংবদন্তির মতো এক অলৌকিক কাহিনীর সৃষ্টি হলো এ নিয়ে। সকলেই বলাবলি করতে লাগলো শায়েখ সাহেব আল্লাহ ওয়ালা মানুষ, তার মকারে চড়াও হলে আল্লাহ এটা বরদাস্ত করবেন কেন? তিনি নিজ হাতে ওই ঔদ্ধত্যের উচিত শিক্ষা দিয়েছেন। এটা অবিশ্বাস করার মতো যুক্তি তেমন ছিল না, কারণ রাজার এমন সুশিক্ষিত বাহিনীকে তার রাজ্যের মধ্যে এমনভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কোনো শক্তি এ রাজ্যে কোথাও বিদ্যমান আছে বলে কারো জানাই ছিল না। সবাই জানত রাজার প্রতিদ্বন্দ্বী বলতে একমাত্র মুসলমান সুফি সাধক আর ওলামায়ে কেরামরা। একমাত্র অলৌকিক শক্তি ছাড়া তাদের এমন কোনো শক্তি নেই যে তারা এমন একটি সুগঠিত বাহিনীর মোকাবেলা করতে পারেন। এই অলৌকিক কাহিনীর কথা তৌহিদ বেগ আর ভুলু খাঁর কানে যখন পড়ল, তখন তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করল। এত বড় একটা প্রলয় ঘটানোর পরও তারা নির্বিঘ্নে পর্দার অন্তরালেই রয়ে গেল, এটা তাদের জন্য মস্ত বড় একটা সুবিধা। বই কি, সবই আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া এই হামলার খবরও ভুলু খাঁ পূর্বাহ্নেই সংগ্রহ করতে পারত না। এই খবর রাজার কানে পৌঁছা মাত্র তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার মুখমণ্ডল ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। ব্যাপারটা যে পুরোপুরি অলৌকিক একটা কিছু, এটা তিনি সম্পূর্ণভাবে মেনে নিতে পারলেন না। আর তা পারলেন না বলে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। ছোট একটা সেনাদল নিশ্চিহ্ন হয়ে গেছে, এটা কোনো চিন্তার ব্যাপার নয় তার। এমন অনেক ফৌজ অনেক ক্ষেত্রে বিনষ্ট হয়ে যায়। তার চিন্তার কারণ ছোট হলেও এমন একটা সুদক্ষ বাহিনীকে এমনভাবে ঘায়েল করেছে যে শক্তি, সেই শক্তি, সে শক্তি নগণ্য নয় মোটেই। এমন একটা ভয়ঙ্কর শক্তি রাজ্যের মধ্যে বিরাজ করলে কোনো রাজায় নিশ্চিন্ত থাকতে পারেন না। রাজা গণেশ গভীরভাবে ভাবতে লাগলেন, কোথা থেকে এলো এ শক্তি? কে আছে এর পেছনে? তবে কি তৌহিদ বেগ? তিনি সন্ত্রস্তভাবে তৎক্ষণাৎ দরবার ডেকে বললেন, পাত্রমিত্র সালারদের উপর যার পণ্যায় তম্বি করলেন। গোয়েন্দাদের তৎপরতা কয়েকগুণ বাড়িয়ে দিলেন। কিন্তু এতটা করার পরও অলৌকিক শক্তির দিকটা মন থেকে একেবারে ঝেড়ে ফেলতেই পারলেন না। তার অবচেতন মনে এটা সক্রিয় হয়েই রইল। আর এর ফলে কোনো সুফি সাধকের খানকা, মসজিদ, মাকানে ফৌজ পাঠানোর সাহস আপাতত আর কিছুতেই তার হল না। মহসিন বিশ্বাসের নির্দেশে বাঁশবাড়ির ওই ফৌজি হামলার খবর নিয়ে সুফি সাহেবের খানকা শরীফে গমন করার পরবর্তী কাল থেকেই তাজউদ্দিন বেশ খানিকটা আওয়ারা। একটু একটু করতে করতে এখন সে বেশিরভাগ সময়ই গায়ের বাইরে ঘোরে। তাঁতের কাজে আর বেশি বসেই থাকে না। এখন সে সময় সে পায় না। কখন কোথায় বেরিয়ে যায়, কখন কোথায় রাত কাটায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা লক্ষ্য করে মরিয়ম বিশ্বাস একদিন তাকে ডেকে বললেন, বাবা, আমার এই সংসারটা গোটাই তো তোমার। যদি চাও এখনই আমি লিখে দিতে রাজি, তবু তোমাকে আমি এইভাবে বাউলের মতো ঘুরে বেড়াতে দেব না। আচমকা এই প্রসঙ্গ উঠায় তাজউদ্দিন থতমত হয়ে গেল। বলল, জি? মরিয়ম বিশ্বাস বললেন, ইদানিং লক্ষ্য করছি তোমার মন এখানে টিকছে না। আহার বিশ্রামে তেমন তোমার নজর নেই। হুট করে কখন কোথায় চলে যাও,
কাউকে না বলেও যাও না, আবার ঠিকমতো ঘরে ফিরেও আসো না। এখানে কি কোনো অসুবিধা হচ্ছে তোমার বাবা? তাজউদ্দিন শর্মিন্দা কণ্ঠে বলল, ছি ছি, এ কি বলছেন? অসুবিধা হবে কেন? আপন মায়ের স্নেহ কেমন সেটা আমার খেয়াল নেই। আমার মনে হয় তার চেয়ে এক বিন্দু কম স্নেহ আপনি আমাকে করেন না। আমার আহার নিদ্রা সুখ শান্তির জন্যে সর্বক্ষণে আপনি ব্যতিব্যস্ত থাকেন। এর চেয়ে অধিক কোনো সুখের জায়গায় কোথাও আর থাকতে পারে? আমার এত স্নেহ এত দরদ আর কোথায় পাবো আমি? তাহলে আর আগের মতো ঘরে থাকো না কেন? যখন তখন কোথাও কোথাও উধাও হয়ে যাও। তাজউদ্দিন বিষণ্ণ কণ্ঠে জবাব দিল, কি সব খুন খারাপি শুরু হয়েছে দেশে আম্মা। যখন তখন জবর জবর খারাপ খবর আসছে। দেশে রাজা এখন মানুষ মেরে সাফ করে ফেলছে। আমার চেনা লোকদের বিপদ আপদের খোঁজ খবরটা নেয়ার জন্যে ইদানিং একটু ছোটাছুটিতে আছি। এ নিয়ে আপনি পেরেশান হবেন না আম্মা। এ বালা মুসিবতটা যে কয়দিন আছে, এ কয়দিন আমাকে একটু দৌড়াদৌড়ি করতেই হবে। তটিনী বিশ্বাস নিকটেই ছিল। তাজউদ্দিন চলে গেলে সে আরো এগিয়ে এসে দুষ্টুমি করে বলল, ছেলের তো আপনার বয়সটা কম হয়নি জেঠিমা। ঘরে একটা বউ না থাকলে বাড়িতে তার মন টিকে কি করে? মরিয়ম বিশ্বাসের মনে ধরল কথাটা। জবাবে তিনি বললেন, হা মা, এইটা তুমি কথা একখান বলেছ বটে। শুধু ছেলের কেন, গোটা বাড়িটাই কেমন খাঁ খাঁ করে। একটা বউ এলে বাড়িটারই কিরকম গৌরব বাড়ে। তটিনী আরো উৎসাহ দিয়ে বলল, তবে আর বলছি কি, ঘরে একটা বউ আনুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মরিয়ম বিশ্বাস খুশি হয়ে বললেন, তাহলে দেখে শুনে তোমরাই একটা মেয়ে ঠিক করে ফেলো। ছেলের যদি মনে ধরে তাহলে আর আমার কোনো কথা নেই, ছেলের পছন্দই পছন্দ। তটিনী একটু চিন্তা করল, তারপর সে বলল, কেমন মেয়ে ছেলের আপনার পছন্দ হবে সেটা জেনে নিয়ে বলবেন, আমরা দেখব। জেনে আবার নেব কি? এ আমার রোকেয়া বা তোমার মতো একটা মেয়ে বের করো, দেখো দেখো পছন্দ তার হয় কিনা। তটিনী চমকে উঠল, বলল, কি বললেন? মরিয়ম এবার আফসোস করে বলল, বলবো আবার কি, আমার রুক্মিণীর বিয়ের আগে ছেলেটাকে যদি পেতাম তাহলে আর হাতড়াতে যেতাম কোথাও। তোমার বাপটার জন্যেই তো তোমারও এই দশা। সে যদি ইতোমধ্যে ইসলাম গ্রহণ করে ফেলতো তাহলে কি তোমাকে আমি যেতে দিতাম অন্যের বাড়ি? বাড়ির মেয়ে বাড়িতেই আমি রেখে দিতাম। তোমার মতো বউ পেলে ছেলেও যে আমার বর্তে যেত, এটা আমি হলপ করে বলতে পারি। মরিয়ম বিশ্বাস সরল দিলে মনের খেদ প্রকাশ করলেন, কিন্তু তটিনীর এতে সারা অঙ্গে কাঁপন ধরে গেল। সে কোনো মতে প্রতিবাদ করে বলল, মেজো জেঠিমা, ভালো হচ্ছে না কিন্তু। মেজো জেঠিমার তখন আর অন্যদিকে খেয়াল নেই। তিনি তখন আপন ভাবেই বিভোর। তিনি সঙ্গে সঙ্গে বললেন, কেন বাবা, ছেলে কি আমার কুৎসিত না কানাখোড়া? এর চেয়ে ভালো বর কেউ মাথা খুঁটলে পাবে কখনো? ধ্যাত! পরিমর্কেও ছুটে পারল তটিনী। রাস্তাটাও আবার তাজউদ্দিনের সামনে দিয়েই। সেখানে এসে তটিনীর পা দুটো আর ওঠে না। রাজধানীতে মেলা বসেছে বিরাট, বৈশাখী মেলা। পান্ডুয়ায় এই মেলা প্রতি বছরই বসে, চলেও মাসাধিক কাল। এই মেলার সময় এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসে মেলায়। ক্রেতা আসে বিদেশ থেকেও। এইসব ক্রেতারা এসে এদেশের কাপড় কেনে, ফসল কেনে, রং বেরঙের মাটির জিনিস, খেলনা, পুতুল, বাসন কেনে। হস্ত ও কুটির শিল্পের শৌখিন শৌখিন জিনিসও দেশি বিদেশি ক্রেতারা শখ করে ক্রয় করে। কেনাবেচা ছাড়াও আমোদ ফুর্তি রং তামাশায় এ মেলা মুখর থাকে সর্বক্ষণ। হরেক রকম বাজি খেলা, গান বাজনা, বাহাস লড়াই, ধাঁধা ধোঁয়া চলতেই থাকে হরদম। এবার এ মেলা আরও জমে উঠেছে খুব। দেশের রাজা নিজে এবার ঝুঁকে পড়েছেন মেলার দিকে।